আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব রাজনীতির গতিপথ, রাষ্ট্র মেরামত কত দূর। এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন আজিজুল বারী হেলাল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং তার পাশে রয়েছেন রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রথমে আজিজুল বারী হেলাল এমপি, আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে ঈদের ছুটির পরপর সম্ভবত দেশের মানুষ ধাক্কাই খেলো বলা যেতে পারে যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% বাড়ানো হয়েছে এবং পাইকারি পর্যায়ে বেড়েছে 19.85%। আসলে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি আসলে সাধারণ মানুষের বাজেটে কেমন প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি, যেহেতু সামনে কিছুদিনের পরই বাজেটও এগিয়ে আসছে? দেখুন, সাধারণভাবে নিত্য পণ্যের দাম বাড়লে ভোক্তা পর্যায়ে একটু ধাক্কা খাবেই, এবং সেই সাথে বিভিন্ন নিত্য পণ্যের উৎপাদনের যে মূল চালিকা শক্তি বিদ্যুৎ, এবং সবচেয়ে বেশি নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য বিদ্যুৎ, তার দাম যদি বৃদ্ধি করা হয় তা মানুষ একটু ধাক্কা খাবেই। কিন্তু এখন আমি যেটা বলছি, বিদ্যুতের দাম যে বাড়বে, জ্বালানির দাম যে বাড়বে, এর একটা গুঞ্জন বা এর একটা আলোচনা কিন্তু আগের থেকেই চলছিল, এবং সেটাই অনুমান হচ্ছিল যে যেহেতু বিদ্যুতের যে কাঁচামাল জ্বালানি, আপনার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, তারপরে এটার যে বাণিজ্য পথে যে আমদানি যে ব্যয়, সেটার বৃদ্ধি কারণে আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে, যেমন জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে। সুতরাং এই অবস্থায় জনগণ কিন্তু অনেকটা আঁচ করতে পেরেছিল যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে। কিন্তু একটা জিনিস দেখবেন যে এই যে আমাদের এই সরকারের আমলে দুটো ঈদ গেল, সাধারণত পণ্যের দাম ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম, পণ্যগুলো হোর্ডিং করে বাড়িয়ে দেয়। আমাদের সরকারের সফলতা হলো এখানে যে হোর্ডিং আমরা করতে দেইনি, অর্থাৎ সিন্ডিকেট যেটা ছিল, যে জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য পণ্য গুদামজাত করে মূল্য বৃদ্ধি করে দেয়, এইটা আমরা করতে দেইনি এই দুই ঈদে। এবার কিন্তু এমপি সাহেব, বিদ্যুতের দাম তো সর্বশেষ বেড়েছিল, আমি যদি ভুল না করে থাকি, 2024 সালের 2024 ফেব্রুয়ারি মাসে। এটা আমি দেখেছি। একটু বেশি কি তাড়াহুড়ো হয়ে গেল? না, তাড়াহুড়ো মানে আমাদের যে রেগুলেটরি কমিশন আছে, এই দাম বৃদ্ধির জন্য একটা রেগুলেটরি কমিশন আছে, বিইআরসি, তারা গণশুনানি করে এই দামটা বৃদ্ধি করে। তা আপনার বাজেট আসার আগেই বেড়েছে, তার মানে এই না বাজেটের পরে আবারও বাড়বে। আমরা যে যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়, যেমন বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও আমরা কিন্তু প্রায় 1 মাস ধরে তেলের দাম বৃদ্ধি করেছিলাম না, শেষ পর্যন্ত করতে বাধ্য হয়েছি। আপনারা দেখেছেন, সবাই জানছে না। ঠিক একইভাবে এখন আমাদের বিদ্যুৎ পরিস্থিতিতে আমরা উত্তরাধিকার সূত্রে এরকম একটা বিদ্যুৎ পরিস্থিতি পেয়েছি যে এই যে ক্যাপাসিটি চার্জ ছিল, যে বিদ্যুৎ উৎপাদন না করে, কেন্দ্রের যে খরচটা, বিদ্যুৎ উৎপাদন না করেও আপনার ওদের সক্ষমতার সমান চার্জটা নিত, তার অনেকটা হ্রাস হলেও এখনো কিন্তু সেই জিনিস বন্ধ হয়নি। কারণ আমাদের বিদ্যুৎ উৎপাদন যেটা হয়, সেটা কিন্তু আমি দেখলাম যে চাহিদার থেকে, আমি এটাই বুঝি না, কাগজে কলমে দেখি চাহিদার থেকে বেশি উৎপাদন, কিন্তু তাহলে লোডশেডিং কেন হয়? আর চাহিদার থেকে বেশি উৎপাদন হলে তাইলে কেন দাম বৃদ্ধি করতে হবে, দাম বৃদ্ধি হয়? এই জিনিসগুলো আমি সেই প্রথম থেকে দেখছি যে পিক আওয়ারে 14,000 মেগাওয়াট দরকার, আমার নাকি উৎপাদন হচ্ছে 26,000।
আওয়ামী লীগ তো গল্প আপনার দিত বক্তব্য 30,000 পরিষ্কার আজিজুল বারী হেলাল এমপি। আপনার আসলে এই গভর্নমেন্টটা কোথায় এটা একটু জানার চেষ্টা করব রাজিকুজ্জামান রতন সাহেব আপনার কাছ থেকে, যে আপনি আসলে কি মনে করেন এই যে বিইআরসি যে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট 1 টাকা 52 পয়সা দাম বাড়ালো, এটার আসলে চাপ কিভাবে নিবে সাধারণ জনগণ? পাশাপাশি সাধারণ গ্রাহকদের পাশাপাশি তো শিল্প ও বাণিজ্যিক খাতেও তো বিদ্যুতের দাম বেড়েছে, আপনি কিভাবে আসলে পর্যবেক্ষণ করেন? ধন্যবাদ। বিদ্যুৎ এমন একটা জিনিস যা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করে। ইভেন এই অনুষ্ঠানটা যারা দেখবেন, মোবাইলে দেখবেন যারা, তাকেও কিন্তু ওই বিদ্যুৎ দিয়েই তো চার্জটা দিতে হবে। ফলে সেই মোবাইল থেকে মোটর গাড়ি অথবা টেলিভিশন যারা দেখবে তারাই, এমনকি পানির পাম্প থেকে শুরু করে আমাদের সমস্ত জীবনযাপনের উপকরণ, বাসায় যারা একটু রান্না করবেন তাদের মাইক্রো ওভেন বলি, আর যদি বলি আমাদের কাপড়টা ইস্ত্রি করবেন সেটার জন্য আয়রন করা বলি। এখন তো আবার অনেক এলাকায় গ্যাস থাকে না, তারা হচ্ছে ইন্ডাকশন ওভেন ইউজ করে। গৃহস্থালী সমস্ত কাজেই বিদ্যুতের যেমন ব্যবহার আছে, আবার সবচেয়ে বড় প্রয়োজন গৃহস্থালী ইউজ যা হয় তার চেয়ে অনেক বেশি হয়তো ইন্ডাস্ট্রিয়াল ইউজ। সেই ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে, তার প্রভাব আবার গৃহস্থালী কাজে এসে পড়ে। ফলে সব মিলে বিদ্যুতের এমন একটা প্রভাব পড়ে যে বিদ্যুতের দাম যদি 1 টাকা বাড়ানো হয়, সমগ্র পণ্যে তার প্রভাব 5 টাকার উপরে বেশি পড়ে যায়। তার মানে এটা মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট থাকে। এই জন্য বিদ্যুতের দাম নিয়ে আমরা সবসময় খুবই সেন্সিটিভ থাকি। আমরা বিশেষ করে ভোক্তা অধিকার পক্ষ থেকে আমাদের দল বাসদ সহ আমরা বারবার কিন্তু গণশুনানিতে অংশগ্রহণ করি। শেখ হাসিনার আমলের শেষের দিকে এসে গণশুনানিটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিয়ে তখন বলা হলো যে এখন বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, তারা তাদের মতো করেই দামটা নির্ধারণ করবে। আমরা বললাম যে এনার্জি রেগুলেটরি কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, সেটার যে গণশুনানি সেইটা আপনারা বন্ধ করে আসলে জনগণকে কি বাধ্য করলেন অতিরিক্ত দামে জিনিস কিনতে? 1। 2 নম্বর, গণশুনানির মধ্যে দিয়ে আমরা এটা বারবার দেখাবার চেষ্টা করতাম মূল্যবৃদ্ধি কতখানি যৌক্তিক, মূল্যবৃদ্ধির আদৌ প্রয়োজন আছে কিনা। কারণ আমাদের নিয়ম অনুযায়ী যদি কোনো কোম্পানি প্রফিট করে তাহলে সে দাম বাড়ানোর প্রস্তাব করতে পারে না। তাহলে অনেক সময় আমরা দেখেছিলাম কোম্পানিগুলো প্রফিটে আছে, তারপরেও তারা দাম বাড়ানোর প্রস্তাব করেছে। এবারও খেয়াল করে দেখুন, এবার গণশুনানিতে গণমানুষের উপস্থিতিটা ঘটলো না। 1। তার মানে এই ঘটনাটা একই থেকে গেল। অভ্যুত্থানের পরে তাহলে পরিবর্তনটা কি হলো? 2 নম্বর হলো পাইকারি পর্যায়ে আমরা যে দেখি 19.85% বাড়ানো হয়েছে, গ্রাহক পর্যায়ে 16.68% এবং সঞ্চালন পর্যায়ে 23.96% বাড়ানো হয়েছে। এক ধাক্কায় বৃদ্ধি পরিমাণটা কিন্তু অনেক বেশি। এটা হলো একটা দিক। 2 নম্বর, গ্রাহক পর্যায়ে যেটা যদি আমরা বলি 7 টাকা থেকে এটা এখন হয়ে যাবে 8 টাকা 39 পয়সা। খুচরা পর্যায়ে 9 টাকা 11 পয়সা থেকে এটা হয়ে যাবে 10 টাকা 66 পয়সা। হ্যাঁ, 10 টাকা 63 পয়সা। তার মানে ওইখানে খুচরা পর্যায়ে বাড়বে 1 টাকা প্রায় 52 পয়সা প্রতি ইউনিটে। এখন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, এরা হচ্ছে এমন একটা জিনিস, ওরা সরকারের কাছে আবদার করে, সেই আবদার আবার সরকার পূরণ করে। ওরা আবদার করছে কি? আবদার করেছে যে আগে যে 31 পয়সা থেকে বাড়িয়ে ওরা 48 পয়সা করার কথা বলেছে। মানে ওরা চায় একটু বেশি, সরকার বলে না 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 এত বেশি বাড়ানো যাবে না, 48 পয়সা বাড়াতে চেয়েছো, আমরা 39 পয়সা বাড়িয়ে দিলাম। এই যে একটা সমঝোতামূলক বৃদ্ধি, এই বৃদ্ধির ফলটা কি হয়? ফলে কি বিদ্যুতের এই সরকার যে ভর্তুকি দেয় বলে, ভর্তুকিটা আসলে কোথা থেকে দেয়? আমাদের ট্যাক্সের পয়সা থেকেই তো ভর্তুকিটা যায়। নিশ্চয়ই। তাহলে আমরা ট্যাক্সের পয়সা থেকেই ভর্তুকি দিচ্ছি, আবার দুর্নীতির খেসারতটাও আবার আমরা দিচ্ছি। আবার যত ধরনের মানে মূল্য বৃদ্ধির উপাদান আছে, ফ্যাক্টরস, যে ফ্যাক্টরগুলো মূল্যটাকে বাড়িয়ে তোলে, যেটা হেলাল ভাই একটু বললেন যে বিশ্ববাজারে তেলের দামের প্রশ্ন, তাহলে তেলের দাম কতটুকু বাড়লে বিদ্যুতের দাম কতটুকু বাড়তে পারে, তেলের দাম কতটুকু বাড়লে বাংলাদেশে তার দাম কতটুকু বাড়তে পারে, সেটাও একটু হিসাব করা দরকার না? গরিবের সংসারে তো হিসাবটা একটু বেশিই করতে হয়। যাদের অনেক আছে তাদের হিসাব না করলেও চলে, কিন্তু আমাদের তো প্রতিটা হিসাব করে চলতে হয়। কারণ এর উপর নির্ভর করবে কি, বিশ্ববাজারে বাংলাদেশ যে সমস্ত পণ্য রপ্তানি করে তার উপরও তো এর প্রভাবটা পড়বে। যদি উৎপাদন খরচ বেড়ে যায় আমাদের কিন্তু রপ্তানিতেও সমস্যা পড়বে। আর সবচেয়ে বড় কথা, হিমাগারে আলু রাখার খরচ থেকে শুরু করে এই বাসায় আপনি ওই ইন্ডাকশন চুলা ব্যবহার করে আলু ভর্তা করে খাওয়ার খরচ, তাহলে আলু রাখা এবং আলু ভর্তা করা দুটার মধ্যেই কিন্তু এর প্রভাবটা পড়বে। কিন্তু সেই জায়গায় জনগণকে কি উপেক্ষা করা হবে? জনগণের প্রবলেমগুলোকে কি বিবেচনা রাখা হবে না? আমি আপনার কথা সূত্র ধরে আজিজুল বারী হেলাল এমপি আপনার কাছে একটু জানতে চাই যে এই
এই এমন অবস্থায় আসলে বিদ্যুৎ খাত নিয়ে সরকার কতটুকু গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন? বিশেষ করে বাজেট ঘোষণার সময় তো এগিয়ে আসছে, সবকিছু মিলিয়ে আসলে জন আস্থাকে কি সরকার আমলে নিতে পারলো কিনা? জন আস্থাটাকে তো সরকারকে আমাদের নিতেই হবে। আপনি দেখেন যে বিদ্যুৎ নিয়ে গত 17 বছরের যে তগলকি ব্যাপার হয়েছে, যে মহা দুর্নীতি, মহা লুটপাট হয়েছে, সেখান থেকে তো আমরা বেরিয়ে আসছি। 3 মাসের সরকার, আমরা বলেছি যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এবার আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হবে যাতে স্বচ্ছ প্রক্রিয়া থাকে। তারপরে আপনার এই যে ঘরে ঘরে যে প্রিপেইড মিটারের একটা চার্জ ছিল, সেই চার্জ কমানো হবে। এবং আপনার বিদ্যুতের আপনার গ্রাহক পর্যায়ে যে আপনার ভোগান্তি ছিল, যে মানে কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ নিয়ে, যা হচ্ছে বিদ্যুতের আপনার পাওয়ার কম, ভোল্টেজ কম, তো কোয়ালিটি বিদ্যুৎটা যেন মানুষ পায়। তারপরে এই যে ভাড়া বিদ্যুৎ ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, কুইক রেন্টাল বিদ্যুৎ, এইখান থেকে সরে এসে, কারণ এখান থেকে প্রচুর দাম পড়ে, আপনি দেখেন যে যেটা প্রথমে বললাম ক্যাপাসিটি চার্জ, এখান থেকে সরে এসে এখন আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে বিশেষ করে তেল এবং কয়লায় চলে। এখন সরকার নিশ্চয়ই জনগণের ভোগান্তির জন্য তো সরকার না, নিশ্চয়ই সরকার এই অবস্থার একটা পরিবর্তন ঘটাবে। এখন যে 1 টাকা 60 পয়সা না 70 পয়সা বেড়েছে আপনার প্রতি ইউনিটে, এটা হয়তো বিদ্যুৎ আরও উৎপাদন খরচ আরও কমিয়ে এটা সহজলভ্য করা হবে। কিন্তু এখনই আমরা যেহেতু উত্তরাধিকার সূত্রে আমরা একটা মানে ডিভাস্টেড এই যে ইলেকট্রিক সিস্টেম পেয়েছি, সেটাকে সহজলভ্য করতে গেলে আপনাকে আরেকটু সময় দিতে হবে। আর আপনারা জানেন যে কয়লা এবং তেলের আমদানি খরচ অনেক বেড়েছে, এবং এটা দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়। এবং এখন আমি দেখি যে রিনিউয়েবল এনার্জি, সৌরশক্তির বিদ্যুৎ, সোলার সিস্টেম, তারপরে আপনার ময়লা থেকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পানি বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন, এই সব দিকে আপনাকে নজর দিতে হবে। ফসিল ফুয়েল বা জীবাশ্ম থেকে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে এমপি সাহেব, আমি একটু এখন আপাতত বিদ্যুৎ থেকে সরে একটু প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই, যে আসলে কি কি বিষয় গুরুত্ব পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ার সফরে? সফরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা রাজনৈতিক এর মধ্যে জড়িত। আমি আজ থেকে 1 সপ্তাহ আগে বাংলাদেশ প্রতিদিনের একটা টক শোতে আমাকে বলেছিল যে প্রধানমন্ত্রী চায়না যাচ্ছে, আর একজন প্রতিপক্ষ বলেছিল যে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাচ্ছে। প্রথম আমন্ত্রণ মনে হয় ইন্ডিয়াই করেছিল, ইন্ডিয়া করেছে, চায়নাও করেছে, সবাই করেছে আমন্ত্রণ, মালয়েশিয়াও করেছিল। তখন আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী বোধ হয় যুক্তরাষ্ট্রে যাবে অথবা যুক্তরাজ্যে যাবে, মানে ইংল্যান্ডে। কালকে পর্যন্ত আমি শুনলাম যে প্রধানমন্ত্রী চায়না যাচ্ছে, কিন্তু কালকে রাত্রে আমি নিউজ দেখলাম যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছে। আমার কাছে খুব ভালো লাগলো যে আমাদের আন্তর্জাতিক এবং ভূ রাজনীতিতে বিএনপি সরকারের এই সুন্দর পদক্ষেপটা, গুড জেস্চার টু মেক দ্য ইকুইলিব্রিয়াম অ্যামং দ্য কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, চায়না অ্যান্ড আদার কান্ট্রিজ। মালয়েশিয়া সফরটা, এবং এই মালয়েশিয়া সফরের মাধ্যমে আমাদের শ্রম বাণিজ্যের একটা বিরাট কেন্দ্র কিন্তু মালয়েশিয়া। যারা মালয়েশিয়া গেছেন, কুয়ালালামপুরে বা অন্য অন্য শহরে দেখবেন গত 7 বছর কি 8 বছর হবে মালয়েশিয়ায় কিন্তু আমাদের শ্রমিকরা যেতে পারে না, বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। সেখানে ভুটান, নেপালের লোক কাজ করছে, আমাদের বাংলাদেশিরা কাজ করতে পারে না। এবার আনোয়ার ইব্রাহিম সরকার তাকে দাওয়াত করেছেন, এই চুক্তিটা হবে মালয়েশিয়ার সাথে, বাণিজ্য চুক্তি এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। মালয়েশিয়া আমাদের একটা বন্ধু প্রতিম এবং একটা পার্টনার, ব্যবসায়িক পার্টনার হিসেবেও কাজ করবে। কারণ এই
পূর্ব এশিয়ার দেশগুলোতে মালয়েশিয়ার কিন্তু একটা রাজনৈতিক শক্তি রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এইসব দেশের একটা শক্তি রয়েছে। সুতরাং প্রধানমন্ত্রীর প্রথম সফর মুসলিম দেশ হিসাবে মালয়েশিয়ায় যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এবং একটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ এমপি সাহেব। আমরা আবারও আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি রাজনীতির গতিপথ, রাষ্ট্র মেরামত কতদূর এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে এমপি সাহেবের সাথে আলাপ হচ্ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন এবং এদিকে আবার আগামীকালকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও ঢাকায় আসছেন 3 দিনের সফরে। রাজনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর আবার বিদেশ সফর, অন্যদিকে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আমাদের দেশে আসছেন। আপনি আসলে কি মনে করছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? রাষ্ট্রযন্ত্র কি আসলেই নড়তে শুরু করেছে কিনা? ধন্যবাদ। এর আগে একটা কথা একটু বলে নেই যে আমাদের যে বিদ্যুতের দাম নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল সাহেব তিনি বলেছেন যে আমাদের উপর কোনো চাপ ছিল না, তার মানে তারা স্বেচ্ছায় দামটা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। অনেক সময় তো সরকারের নির্দেশনায় হোক, সরকারের প্রত্যাশা অনুযায়ী হোক সেটা করেন, বলে বাজেটকে সামনে রেখে আমরা দাম বাড়ানোর চেষ্টা করেছি। তাহলে এখান থেকে কিন্তু বিবেচনা করার মতো যে সরকার এবং তার অঙ্গগুলোর সম্পর্কগুলো কি জীবন্ত আছে, এটা কি সরকারের ডিজায়ার ছিল নাকি তারা নিজেরাই করে দাম বাড়ানোর চেষ্টা করলেন? এটা একটা দিক। এরপরে যে বিষয়টা নিয়ে এলেন আপনি মালয়েশিয়া সফরের প্রশ্নটা, মালয়েশিয়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্তত দুটো দিক যদি আমি বিবেচনা করি, একটা হচ্ছে মালয়েশিয়া প্রায় 8 লক্ষ বাংলাদেশি শ্রমিক কর্মরত আছে 2025 সালের হিসাব অনুযায়ী। এদের মধ্যে একটা বিরাট অংশ নির্মাণ খাতে, তার সঙ্গে যুক্ত আছে তাদের পাম ইন্ডাস্ট্রিতে এবং অন্যান্য আরও অনেক খাতে যুক্ত আছে শ্রমিকরা। এবং আমাদের বাইরে যে শ্রমিকরা থাকে তাদের প্রায় 37% মতো শ্রমিক কিন্তু মালয়েশিয়াতে কর্মরত, কিন্তু ভীষণ দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। এর আগে মালয়েশিয়া যাওয়ার G2G একটা ছিল যে 67 থেকে 69 হাজার টাকা খরচ করে যেতে পারবেন। কিন্তু আমাদের এখানে একদল এমন এক চক্র আছে, সিন্ডিকেট, যে 3 লাখ 4 লাখ টাকার নিচে কিন্তু মালয়েশিয়াতে যাওয়া যেত না। ইউনূস সরকার ক্ষমতায় এসে আমরা পরে দেখলাম ইউনূস সরকার তার নিয়ন্ত্রণাধীন একটা কোম্পানিকেও কিন্তু মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে তিনি রেজিস্ট্রেশন দিয়ে দিলেন এবং মালয়েশিয়াতে G2G যেটা 69 হাজার টাকা খরচ ছিল সেটাকে 1,70,000 টাকা বাড়িয়ে দেন। মানে এক ধাক্কায় তিনি কিন্তু 1 লাখ টাকা বাড়িয়ে দিলেন। এটা দিন গেল। আচ্ছা, দিন গিয়ে যে দিনটা এলো সেটা কি খুব ভালো দিন আসবে সেটা আমরা একটু দেখতে চাইবো। যে মালয়েশিয়ার মতন দেশে আমাদের বাংলাদেশি শ্রমিকরা যে দুর্দশার মধ্যে আছেন, প্রথমত ঠিকমতো বেতন না পাওয়া, দ্বিতীয়ত কর্মপরিবেশ অমানবিক, তৃতীয়ত এই দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত ব্যয়ে মালয়েশিয়া যাওয়া, চতুর্থত ওখান থেকে যখন ফিরে আসেন তখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, সেটা কি দেখবেন? ফলে এই মালয়েশিয়া সফরে আমরা এই দিকটা একটু দেখতে চাইবো যে এইটার সমাধান যেন হয়। আপনি অবাক হয়ে যাবেন, মালয়েশিয়ার কয়েকটা জায়গা আছে, একটা জায়গার নাম হচ্ছে শাহ আলম আর একটা নাম হচ্ছে বুকিত বিনতাং। বুকিত বিনতাংয়ে যদি আপনি যান তাহলে দেখবেন ওখানে বাংলা লেখায় কিন্তু হোটেলের নাম আছে। তার মানে এত বেশি প্রবাসী আমাদের বাঙালি শ্রমিকরা ওখানে থাকেন যে হোটেলগুলোর নামও বাংলায় লেখা আছে। সেই জায়গায় আমাদের শ্রমিকরা কেন দুর্দশায় থাকবে? এই দুর্দশাটা দূর হওয়া উচিত, এটা আমরা মনে করি সফরের মধ্যে পাবো। দ্বিতীয়ত, মালয়েশিয়ার কাছ থেকে আমাদের একটা শিখতে বলবো আমরা, যে আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটা জেনে আসবেন, মালয়েশিয়ার সঙ্গে কিন্তু আমেরিকার একটা চুক্তি হয়েছিল, কিন্তু আমেরিকার সেই চুক্তিটা মালয়েশিয়া বলছে যে আমি পুরোপুরি মানবো না, আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু মানবো, বাকিটা আমরা মানবো না। ফলে মালয়েশিয়া যে গার্ডসটা দেখিয়েছে মার্কিন চুক্তির ক্ষেত্রে, বাংলাদেশ যেন সেখান থেকে আমরা এই অভিজ্ঞতাটা নেই যে আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে, সর্বশেষে একটা কথা বলি, শুধু এই গত 1 মাসে কি ঘটনা ঘটেছে। আমাদের 1,28,000 টন এলপিজি আমরা আমদানি করেছি আমেরিকা থেকে। মোট এলপিজি আমদানির সেটা প্রায় 80%। ওমান থেকে আমদানি করলে আমাদের সময় লাগতো 28 দিন, আমেরিকা থেকে আমদানি করতে আমাদের সময় লাগছে 45 দিন। তাতে করে প্রতি টনে $100 করে বেশি দিতে হচ্ছে। ফলে এই আমেরিকার সঙ্গে যে আমাদের প্রতি বছর $1 বিলিয়ন আমাদের তেল আমদানির চুক্তিটা যে হয়েছে, এটা আমাদের জন্য ভৌগোলিক দিক থেকে কতখানি অগ্রহণযোগ্য, দামের দিক থেকে কতখানি ব্যয়বহুল, এবং সবচেয়ে বড় কথা, আমরা কেন
চাপে পড়ে এরকম একটা চুক্তি করব, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কাছ থেকে আমাদের একটু শিক্ষাটা নেওয়া দরকার। জি, তাহলে আমরা মনে করি ধন্যবাদ। যে নিশ্চয়ই এই আলোচনাটা আমাদের ভালো হবে। রতন সাহেব অসংখ্য ধন্যবাদ। এমপি সাহেব, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি রতন সাহেবের সাথে কতটুকু মত পোষণ করবেন। না, আমার বক্তব্য হলো যে আপনার মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে রতন ভাই খুব ভালোই বললেন। আর যেটা বলেন যে এলএনজি ক্রয়ে আমরা মালয়েশিয়া থেকে না কিনে, মালয়েশিয়া বা ওমান থেকে না কিনে আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাছে কিনছি, এটার একটা আলোচনা হওয়া দরকার, বুঝছেন। কিন্তু মালয়েশিয়া থেকে কিন্তু এবং ওমান থেকে কিন্তু আমরা অব্যাহত রেখেছি এলএনজি কেনা। আপনার মার্কিন চুক্তি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে একটা আলাদা আলোচনা করতে হবে। এখন মালয়েশিয়ায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের যে শ্রম বাজার দ্বিপাক্ষীয় চুক্তি ছাড়া একটা ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু আমরা ভুলে যাচ্ছি বলতে, সেটা হলো যে আমাদের যে রোহিঙ্গা সংকট, এই রোহিঙ্গা সংকটে কিন্তু আসিয়ানভুক্ত দেশগুলো একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে এবং মালয়েশিয়া কিন্তু আসিয়ানের একটা প্রভাবশালী সদস্য। অর্থাৎ সেই ক্ষেত্রে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন এবং আপনার মালয়েশিয়াকে যদি ইনভলভ করা যায়, অর্থাৎ বিশ্ব ফোরামে যদি আমরা এই জিনিসটা তুলতে পারি, রোহিঙ্গা সমস্যা, ডক্টর ইউনূস এসে অনেক হম্বিতম্বি কথা বলেছিল, হাসিনা তো আপনার নোবেল নেওয়ার জন্য এবং অনেক কথা বলেছিল, রোহিঙ্গাদের ওইখানে এখন দেখি ওয়েলফেয়ার করা হচ্ছে, ওদের ওই যে ভাষান্তরে থাকার জায়গাও করে দেওয়া হচ্ছে, ডিসপ্লেসড এই আসা লোক তাদের উল্টা ডিসপ্লেসড না করে তাদেরকে এখন ওয়েলফেয়ার করা হচ্ছে, আমি দেখেছি সেখানে যায়। সুতরাং এবার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে এটা একটা গুরুত্ব পাবে এই আলোচনাটা, রোহিঙ্গা ইস্যুটা, যে কিভাবে এই রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশের উপরে এই মানব বোঝা চাপিয়ে দেওয়া থেকে দূরে থাকা যায়, এটা একটা। এবং সফরে দেখেন আরেকটা জিনিস, বিশ্ব ফোরামে বাংলাদেশ এতদিন যে সাবসার্ভিয়েন্ট অবস্থায় ছিল, নতজানু অবস্থায় ছিল, সেখান থেকে কিন্তু এই যে জাতিসংঘের 81তম অধিবেশনে সাধারণ পরিষদে আমাদের বিজয়, বাংলাদেশের বিজয়, এটা কিন্তু আন্তর্জাতিক মহলে আমরা একটা ইন্টারাকশন এবং আমাদের যে উপস্থিতি, অভিনন্দন জানানোর থেকে আমাদের উপস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আমরা একটা বিজয় অর্জন করেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জাপানকে হারিয়ে আমরা সাধারণ পরিষদের মেম্বার হয়েছিলাম, এবার আমরা ইউরোপীয় ইউনিয়নের সাইপ্রাস তাকে হারিয়ে আমরা আপনার সাধারণ পরিষদে আসছি। অর্থাৎ আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের যে সাফল্য, মানে বাংলাদেশের একটা ভালো উন্নতি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমরাও এটা প্রত্যাশা করি। এই যে রাষ্ট্র আবারও সিদ্ধান্ত নিচ্ছে, মন্ত্রণালয়গুলো আবারও নড়ে চড়ে বসছে, রাজনৈতিক নেতৃত্ব দৃশ্যমান হচ্ছে, আসলে আপনারা কি মনে করেন যে কত দূরে আসলে সরকার আরো কতটুকু এগিয়ে যেতে পারবে বা পারতো? এসব নিয়ে আরেকটু আলোচনা করব, তবে দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি রাজনীতির গতিপথ, রাষ্ট্র মেরামত কতদূর, এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে রাজাকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে যেটি বলছিলাম যে আমরা যদি এভাবেও চিন্তা করি যে রাষ্ট্র আবারও সিদ্ধান্ত নিতে শুরু করেছে, মন্ত্রণালয়গুলো নড়ে চড়ে বসছে, রাজনৈতিক নেতৃত্ব মোটামুটি দৃশ্যমান হচ্ছে, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো যে শৃঙ্খলা কতটুকু ফিরে আসতে পারলো? একটা রাষ্ট্র শক্তি বলতে তো কয়েকটা জিনিস বোঝায়, যে তার অর্থনৈতিক শক্তি আছে, তার প্রশাসনিক শক্তিটা কি আছে, তার আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যাপারটা কি আছে। রাষ্ট্রের যে তিনটা অর্গানের কথা বলা হয় না, যে পার্লামেন্ট, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এই তিনটার বাইরে আবার আরেকটা অর্গান আছে যেটাকে ফোর্থ স্টেট বলে, যেটা সংবাদ মাধ্যম, যারা আবার খবরাখবরগুলো দেয়, এগুলোকে প্রধান স্তম্ভ ধরে তার সঙ্গে আরও ছোট ছোট অনেকগুলো যে পিলার আছে যেগুলো প্রধান স্তম্ভের সঙ্গে যুক্ত থাকে, সেগুলোও কিন্তু বিবেচনা করে দেখতে হয় যে বাণিজ্য নীতিটা কেমন হচ্ছে, আমাদের রপ্তানি নীতিটা কেমন হচ্ছে, হ্যাঁ, সব মিলে। রাষ্ট্র 3 মাস খুব বেশি সময় নয় একটা নতুন সরকারের জন্য, আবার একটা ট্রেন্ড সেট করার জন্য, একটা পদ্ধতি তৈরি করার জন্য, একটা পথ নির্বাচনের জন্য 3 মাস একেবারে কম সময়ও নয়। আমরা মনে করি 3 মাস পেরিয়ে গেছে, এখন বিএনপি সরকার দেখাবে যে কিভাবে তারা রাষ্ট্রটা পরিচালনা করবে আগামী 5 বছর। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের জীবনে আঘাত করে সেটা দ্রব্যমূল্য, আর সবচেয়ে বেশি বিচলিত করে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি।
দ্রব্যমূল্য প্রত্যেককে আঘাত করে, কিন্তু সবাইকে বিচলিত করে না। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো একটা ঘটনা সবাইকে বিচলিত করে তোলে। ফলে রাষ্ট্রের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় একটা স্বস্তি দেয়া। কিন্তু আমরা মব সংস্কৃতির নামে যে ঘটনা শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনতে পারি নাই। এটাকে আনতে পারি নাই, নিয়ে আনতে চাচ্ছে না, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে যে কেন আনতে পারবে না। আর একটা বিষয় হলো যে আমাদের দ্রব্যমূল্য, সে দ্রব্যমূল্যের লাগামটা টেনে ধরার কথা আমরা সবসময় বলি। আসলে লাগাম টেনে ধরার চাইতে, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার চাইতে সিন্ডিকেটের লাগাম টেনে ধরাটা খুব দরকার। কিন্তু সিন্ডিকেটকে কি টেনে ধরা যাচ্ছে? একটা জিনিস বলে একটু আমি ওটা শেষ করি, হেলাল ভাই বলবেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে আমরা প্রায় 40 বছর পরে আবার আমাদের মানে সভাপতি নির্বাচিত হয়েছে। সেই 86-87 সালে হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, তারপরে এবার। কিন্তু এবার একটু বিশেষ, এবার একটা বিশেষ মানে হচ্ছে মনে হলো যে মাছের তেলেই মাছ ভাজার মতো। কারণ এই খলিলুর রহমান তিনি মার্কিন নাগরিক, তিনি আবার মার্কিন চুক্তির সঙ্গে যুক্ত, তিনি আবার জাতিসংঘ সাধারণ পরিষদেরও সভাপতি হয়েছেন। ফলে যদিও একটা সেকশনের জন্য, কিন্তু আমরাই তো সব হলাম। ফলে আমাদের কতটুকু পারপাস সার্ভ হবে এটা নির্ভর করবে বিএনপি কিভাবে এখানে ভূমিকা পালন করবে, আর জনগণের প্রত্যাশার সঙ্গে জাতিসংঘের ভূমিকার বিষয়টা কি। যেমন এটা রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘ কি ভূমিকাটা পালন করবে, কিংবা আরব যুদ্ধের প্রশ্নে জাতিসংঘের ভূমিকাটা কি হবে। আবার জাতিসংঘ কিভাবে বিশ্ব শান্তির ক্ষেত্রে আমরা শুধু কি শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে যাব, বিশ্বে অশান্তির আগুন জ্বলতে থাকবে আর বাংলাদেশের সোলজাররা তারা শুধুমাত্র ওই বিশ্ব শান্তি রক্ষা করার জন্য দুটো পয়সার জন্য ওখানে যাবেন? তার আউটপুটটা কি, আউটকামটা কি? যদি বাংলাদেশে নিজের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলাটা ঠিক মতো বহাল না থাকে, বিশ্ব শান্তি রক্ষায় আমরা শত শত সৈনিক পাঠাচ্ছি, আমাদের কষ্ট করে তৈরি করা সেই সৈনিকদেরকে শ্রমিকের মতো করে পাঠাচ্ছি, এগুলো আমাদের একটু দেখতে হবে। ফলে জাতিসংঘের রোল, যে জাতিসংঘ আসলে কি জাতিসংঘ, নাকি জাতিসংঘ আসলে নিয়ন্ত্রিত সংঘে রূপান্তরিত হয়েছে, জাতিদের সংঘ না হয়ে কোনো একটা বৃহৎ জাতির অনুগত সংঘে রূপান্তরিত হয়েছে। সেই জায়গায় আমাদের রোলটা কি হবে? আমাদের রোলটা যেন এরকম হয় যে নৈতিক জায়গায় দাঁড় করানো। ফিলাডেলফিয়া কনভেনশন 1948 সালে যেটা হয়েছিল, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেইটার যেখানে যেখানে ভায়োলেশন হচ্ছে সেইখানে যেন শক্ত হয়ে কথা বলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র গোটা দুনিয়াতে যে দানবীয় একটা আচরণ করছে, তার বিরুদ্ধে জাতিসংঘ কি কথা বলতে পারবে? অথবা আমাদের মতন দেশ যেগুলো আয়তনে ছোট, জনসংখ্যা বেশি, অর্থনীতির দিক থেকে দরিদ্র, সেই দেশগুলো যে নানা ধরনের চাপে জিম্মি হয়ে আছে, সেই ক্ষেত্রে জাতিসংঘ কি আমাদের পাশে দাঁড়াতে পারবে? এই ভূমিকাগুলো পালন করলেই আমরা মনে করব যে হ্যাঁ, আমাদের চাওয়াটা পূরণ হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ রতন সাহেব আপনাকে। আপনার প্রশ্নগুলো নিয়ে আমি এমপি সাহেব আপনার কাছে জানতে চাই। বেশ কয়েকটি পয়েন্ট আউট করলেন রতন সাহেব, আপনি আসলে এটার সাথে কোনো কিছু যুক্ত করতে চান কিনা? না, জাতিসংঘে আমাদের এই যে উপস্থিতি, এটা হলো ইন্টারন্যাশনাল এক্সপোজার। একটা ক্ষুদ্র আয়তনের দেশ হিসাবে যে উনি বললেন যে প্রায় 40 বছর পরে, এর আগে 77 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাপানকে পরাজিত করেছিল, আর হুমায়ুন রশিদ চৌধুরী একটা। এবার 40 বছর পরে যে ইন্টারন্যাশনাল এক্সপোজার, বাংলাদেশ ক্রিকেট টিম যখন আমরা আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলি, আমাদের একটা এক্সপোজার হয় না? এটার তো আন্তর্জাতিক কূটনীতিতেও এটার একটা অবদান রয়েছে। সুতরাং আমি এই পার্সপেক্টিভে বলছি যে এটা একটা গুড জেস্চার অ্যান্ড এক্সপোজার এই যে জাতিসংঘের। এখন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ে আলোচনা করা উচিত। দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সরকার, এই সরকার কি আপনার ল এনফোর্সিং এজেন্সিসকে ব্যবহার করে কোনো রাজনৈতিক হয়রানি করছে কিনা, বা এই যে দেশে যে সামাজিক বিশৃঙ্খলাগুলো তৈরি হয় যুগে যুগে এখনো হচ্ছে, সেগুলোকে সরকারি বাহিনী, দ্যাট মিনস ল এনফোর্সিং এজেন্সিস, রাজনৈতিক সরকারের পৃষ্ঠপোষকতায় সেই সমস্ত জিনিস চালাচ্ছে কিনা, এবং সরকারের পুলিশ বাহিনী তারা বাদী হয়ে মামলা করার যে ইতিহাস দীর্ঘদিন ছিল, এবং গায়েবী মামলা, ঘটনা ঘটে নাই মামলা, এই যে মামলা বাণিজ্য, মামলা নিয়ে বিরোধী দলকে হয়রানি, মামলা দিয়ে মানুষকে ভয় দেখানো, মানে ইন্টিমিডেশন যাকে বলা হয়, এইগুলো কি সরকার করছে? না। মানে বর্তমান সরকার, রাষ্ট্রের এটা 3টা বিভাগের মধ্যে একটা হলো নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ থেকে এবং রাজনৈতিক সরকার থেকে এরকম কোনো
জিনিস হচ্ছে কিনা, জুডিশিয়ারির উপরে কি হস্তক্ষেপ করছে কিনা, আমাদের লেজিসলেচার অর্থাৎ সংসদ সেখান থেকে মানে একপক্ষে কোনো কথা বলা হচ্ছে কিনা। সুতরাং আপনি 3 মাসে তো অন্তত এটা দেখলেন যে রাজনৈতিক হয়রানিমূলক এবং জনগণকে দমানোর জন্য রাজনৈতিক সরকার নির্বাহী বিভাগের উপরে কোনো চাপ দিচ্ছে না। এটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্টস। এখন আমাদের এই ল এনফোর্সিং এজেন্সিকে আরও আপনার অ্যাক্টিভ করতে হবে। এখন যদি আপনি দেখেন ইসলামী ব্যাংকের এমডি চেঞ্জ করছে সরকার, এটা সরকারের বাধ্যবাধকতার মধ্যে পড়ে যে আমি ইসলামী ব্যাংকের যে সমস্যার সমাধান করলো, বিশেষ করে আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছিল ইসলামী ব্যাংকের উপরে যে তার পুরনো মালিকরাও সেখানে শেয়ার কিনতে পারবে, এই বিএনপি সরকার কিন্তু এই অধ্যাদেশটা আপনার এই সংসদে তুলে তারা আবার আপনার প্রত্যাহার করেছে যে আইন চেঞ্জ করবে, যে ব্যাংক রেগুলেশনটা চেঞ্জ করবে, যে বিশেষ করে এস আলম তার যে সম্পদ এইগুলো সরকার বাজেয়াপ্ত করেছে, কনফিসকেট করেছে এবং তারা আপনার ওই যে সেই শেয়ারগুলো আর পাবে না। কিন্তু আগে কথা ছিল, আগে রিউমার ছিল যে বিএনপি সরকার এস আলমকে প্যাট্রোনাইজ করছে, এখন তো করলো না, তার সম্পদের বাজেয়াপ্ত করলো। এখন আমরা ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক তাকে নিয়োগ দিলাম ওখানের এমডি, আপনি গ্রাহক ফোরাম নামে বাংলাদেশ ইসলামী ব্যাংকের সামনে প্রত্যেক দিন গন্ডগোল করছেন। এটা হলো উদ্দেশ্যমূলক এবং একটা নির্দিষ্ট দল, দেখেন আপনি একটা নির্দিষ্ট অন্য কোনো ব্যাংকের আছে কিনা, এইটাই তো বক্তব্য। আমি রতন ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে ভাই এই যে গ্রাহক ফোরাম, আমার একটা আছে সচেতন গ্রাহক ফোরাম, মানে গ্রাহকদের মধ্যে 2 ভাগ, কেউ অসচেতন আর কেউ সচেতন। এই যে গ্রাহক ফোরাম এরা এটা মানে দেখাই যাচ্ছে যে এরা কারা। জামাতে ইসলামী বলে যে তারা এই সমস্ত ব্যাংক ব্যবসার সাথে আর্থিক প্রতিষ্ঠানে জড়িত না, কিন্তু দেখেন ইসলামী ব্যাংকের এমডি চেঞ্জ হলে তাদের লাগে কেন? এবং ওই যে গ্রাহক ফোরাম যাকে দেখেন, সচেতন গ্রাহক ফোরাম দেখেন, এসব জামাতের নেতাকর্মী, মানে ওরা দাবি করে মুখে যে আমাদের কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই, ইসলামী ব্যাংক আমাদের। আরে ভাই, সেই ব্যাংকের এমডি সরকার যদি চেঞ্জ করে আপনার লাগে কেন? হ্যাঁ, এমডি সাহেব যদি ভুল কাজ করে, ব্যাংকে আগের মতো ওই যে ওমর ফারুকের বদলে খুরশিদ আলমকে দেওয়া হয়েছে, বা তার আগে যখন ছিল ওই যে শাহাবুদ্দিন চুপ্পু ছিল মনে হয় ব্যাংকে, সেই ব্যাংকটাকে তো রক্ষা করেছে বিএনপি। 7টা ব্যাংককে ঐক্যবদ্ধ করেছিল ইউনূস সরকার। এখন আবার আমরা সেই 7টা ব্যাংকে ভেঙে দিয়ে 7টি ইসলামী ব্যাংকে ভেঙে দিয়ে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যাংক। এখন আপনি ওইখানে গন্ডগোল করছেন। এখন ওই গন্ডগোল যদি আপনি দামাতে চান, তাই তো আপনাকে ল এনফোর্সিং এজেন্সিস ব্যবহার করতে হবে। ল এনফোর্সিং এজেন্সিস গেলেই আপনি বলবেন যে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে এখানে। চিন্তা করেন, আমি আমার ব্যাংকের এমডি, সরকারের ব্যাপার, সরকার আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপার, এটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার, এটা বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপার, এটা বাংলাদেশ ব্যাংকের ব্যাপার, এটা আপনি ডিকটেট করছেন যে ওমর ফারুক এমডি হবে, আপনি ডিকটেট, এটাই তো অন্যায়। সেইটার সেখানে আবার মব সৃষ্টি করছেন। সেই মব যদি আপনি উচ্ছেদ করতে যান তাহলে বলবেন যে পলিটিক্যাল ভায়োলেন্স। অর্থাৎ আইন শৃঙ্খলাকে আমরা সবার জন্য সমান প্রযোজ্য রেখেছি। আর নিত্য পণ্যের সিন্ডিকেট, এটা কিন্তু সত্য কথা রতন ভাই বলেছে যে বাংলাদেশে নিত্য পণ্য কারসাজি করে কৃত্রিম উপায়ে দাম বাড়িয়ে দেওয়া হয়। আপনি বাজারে গুদমে মাল আটকায় রেখে যখন বাজারে চাহিদা অভাব সৃষ্টি হয়, তখন ওই মালটা আস্তে আস্তে আর 2-3 জনের বেশি আমদানি করতে পারে না। আমাদের আমদানি নির্ভর যে খাদ্যনীতি, খাদ্যের অধিকাংশ খাদ্য কিন্তু আমদানি করতে হয় আমাদের, সে আমদানি আবার 8-10 জনের বেশি করতে পারে না। সুতরাং এইটা কিন্তু দেখেন বিএনপি কিন্তু এই সিন্ডিকেটটা ভাঙছে। এই সাফল্যটুকু আপনাকে দিতে হবে যে এই 2টো ঈদে আপনারা নিত্য পণ্যে যে স্বস্তি পেয়েছেন, বিশেষ করে দাম বৃদ্ধি করা হয়নি। কিভাবে করা হয়নি? যে সিন্ডিকেটটা আমরা ভাঙতে পেরেছি, আমদানি কারকদের সংখ্যা বাড়িয়েছি এবং মজুদদারদেরকে আমরা উচ্ছেদ করেছি, বুঝছেন? সুতরাং বিএনপিকে এই পরিষ্কার। আজিজুল বারী হেলাল এমপি, অর্থাৎ সকল পক্ষ মিলে সরকারকে সহযোগিতা করলেই দেশ এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যা ছিল এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।